নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার গল্পের ঝুলির এখনকার গল্প ছিন্নপত্র। আজ ছিন্নপত্রের 20তম বা 20তম সংযোজন। যে সংযোজনটি যুক্ত হয়েছিল 1891 সালের ফেব্রুয়ারি মাসে, আর জায়গাটা ছিল শাহজাদপুর। চলো বন্ধু, সেই 20তম ছিন্নপত্রে কী লেখা আছে আমরা জেনে নিই, শুনে নিই। আমার সামনে নানা রকম গ্রাম্য দৃশ্য দেখতে পাই। সেগুলো আমার দেখতে বেশ লাগে। ঠিক আমার জানালার সম্মুখে খালের ওপারে একদল বেদে বাঁখারির উপর খানকতক দরমা এবং কাপড় টাঙিয়ে দিয়ে তারই মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। গুটি তিনেক খুব ছোট্ট ছোট্ট ছাউনি মাত্র। তার মধ্যে মানুষের দাঁড়াবার জো নেই। ঘরের বাইরে তাদের সমস্ত গৃহকর্ম চলে। কেবল রাত্রে সকলে মিলে কোনো প্রকারে জড়ো পুঁটলি হয়ে সেই ঘরের মধ্যে ঘুমোতে যায় তারা। বেদে যাত্রাই এই রকম। কোথাও বাড়িঘর নেই, কোনো জমিদারকে খাজনা দেয় না। একদল শুয়োর, গোটা দুয়েক কুকুর এবং কতগুলো ছেলে মেয়ে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। পুলিশ সর্বদা এদের উপর সতর্ক দৃষ্টি রাখে। আমাদের এখানে যারা আছে, আমি জানালায় দাঁড়িয়ে প্রায় তাদের কাজকর্ম দেখি। এদের দেখতে মন্দ নয়, হিন্দুস্থানি ধরনের। কালো বটে, কিন্তু বেশ শ্রী আছে, বেশ জোরালো সুডোল শরীর। মেয়েদেরও বেশ দেখতে ছিপছিপে লম্বা, আঁটসাঁট, অনেকটা ইংরেজ মেয়েদের মতো শরীরের স্বাধীন ভঙ্গি, অর্থাৎ বেশ অসংকোচ চালচলন। নড়াচড়ার মধ্যে সহজ সরল দ্রুত ভাব আছে। আমার তো ঠিক মনে হয় কালো ইংরেজের মেয়ে। পুরুষটা রান্না চড়িয়ে দিয়ে বসে বসে বাঁশ চিড়ে চিড়ে ধামা, চাঙারি, কুলো প্রভৃতি তৈরি করছে। মেয়েটা কোলের উপর একটি ছোট্ট আয়না নিয়ে অত্যন্ত সাবধানে একটি গামছা ভিজিয়ে মুখটি বিশেষ যত্নের সঙ্গে 2-3 বার করে মুছলে। তারপরে আঁচল টাঁচলগুলো একটু ইতস্তত টেনে টুনে ছেড়ে সুরে নিয়ে বেশ ফিটফাট হয়ে পুরুষটার কাছে গিয়ে উবু হয়ে বসল। তারপরে একটু আধটু কাজে হাত দিতে লাগলো। এরা নিতান্তই মাটির সন্তান, নিতান্তই পৃথিবীর গায়ের সঙ্গে লেগে আছে। যেখানে সেখানে জন্মাচ্ছে, পথে পথেই বেড়ে উঠছে এবং যেখানে সেখানে মরছে। এদের ঠিক অবস্থাটা, ঠিক মনের ভাবটা ভারী জানতে ইচ্ছা করে। দিনরাত খোলা আকাশে, খোলা বাতাসে অনাবৃত মৃত্তিকার উপরে এ একরকম নতুন রকমের জীবন। অথচ এরই মধ্যে কাজকর্ম, ভালোবাসা, ছেলেপুলে, ঘরকরনা সমস্তই আছে। কেউ যে একদণ্ড কুঁড় হয়ে বসে আছে তা দেখলুম না।
একটা না একটা কাজ আছেই। যখন হাতের কাজ ফুরোলো তখন খপ করে একজন মেয়ে আর একজন মেয়ের পিঠের কাছে বসে তার ঝুঁটি খুলে দিয়ে মনোযোগের সঙ্গে উকুন বাজতে আরম্ভ করে দিলে এবং বোধ করি সেই সঙ্গে ওই ছোট 3টে দরমা ছাউনির ঘরকন্না সম্বন্ধে এক এক করে গল্প জুড়ে দিলে। সেটা আমি এত দূর থেকে ঠিক নিশ্চয় শুনতে পাইনি, তাই বলতে পারিনি। তবে অনেকটা অনুমান করা যেতে পারে আজ সকালবেলায় এই নিশ্চিন্ত বেদের পরিবারের মধ্যে একটা বিষম অশান্তি এসে জুটেছিল। তখন বেলা 8:30-9টা হবে। রাত্রে শোবার কাঁথা এবং ছেঁড়া ন্যাগলাগুলো বের করে এনে দরমার চালের উপর রোদ্দুরে মেলে দিয়েছে। শুয়োরগুলো বাচ্চা কাচ্চা সমেত সকলে গায়ে গায়ে লাগাও হয়ে একটা গর্তের মতো করে তার মধ্যে মস্ত একতাল কাদার মতো পড়েছিল। সমস্ত রাত শীতের পর সকালবেলা রোদ্দুরে বেশ একটু আরাম বোধ করছিল। হঠাৎ তাদেরই এক পরিবারভুক্ত কুকুর দুটো এসে ঘাড়ের উপর পড়ে ঘেউ ঘেউ করে তাদের উঠিয়ে দিলে। বিরক্তির স্বর প্রকাশ করে তারা ছোটা হাজরি অন্বেষণে চতুর্দিকে চলে গেল। আমি আমার ডায়েরি লিখছি এবং মাঝে মাঝে সম্মুখের পথের দিকে অন্যমনস্ক হয়ে চেয়ে দেখছি। এমন সময় বিষম একটা হাঁকডাক শোনা গেল। আমি উঠে জানালার কাছে গিয়ে দেখলুম বেদে আশ্রমের সম্মুখে লোক জড়ো হয়েছে এবং ওরই মধ্যে একটু ভদ্রগোছের একজন লাঠি আস্ফালন করে বিষম গালমন্দ দিচ্ছে। কর্তা বেদে দাঁড়িয়ে নিতান্ত ভীতকম্পিতভাবে কৈফিয়ত দেবার চেষ্টা করছে। বুঝতে পারলুম কি একটা সন্দেহের কারণ হয়েছে, তাই পুলিশের দারোগা এসে উপদ্রব বাঁধিয়ে দিয়েছে। মেয়েটা বসে বসে আপন মনে বাঁকারে চলে যাচ্ছে, যেন সে একলা বসে আছে এবং কোথাও কিছু গোলমাল নেই। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে পরম নির্ভীক চিত্তে দারোগার বুকের সামনে বারবার বাহু আন্দোলন করে উচ্চস্বরে বক্তৃতা দিতে আরম্ভ করলে। দেখতে দেখতে দারোগার তেজ প্রায় 12 আনা পরিমাণ কমে গেল। অত্যন্ত মৃদুভাবে দুটো একটা কথা বলবার চেষ্টা করলে, কিন্তু কিছুতেই অবসর পেল না। যে ভাবে এসেছিল সে ভাব অনেকটা পরিবর্তন করে ধীরে ধীরে যেতে হলো। অনেকটা দূরে গিয়ে চেঁচিয়ে বললে, আমি এই বলে গেলাম তোমাদের এখান হতকে যাবার লাগবে। আমি ভাবলুম আমার বেদে প্রতিবেশীরা এখনই বুঝি খুঁটি দরমা তুলে পুটুলি বেঁধে ছানাপোনা নিয়ে শোধ তাড়িয়ে এখান থেকে প্রস্থান করবে, কিন্তু তার কোনো লক্ষণ নেই। এখনও তারা নিশ্চিন্তভাবে বসে বসে বাঁখারি চিটছে, রাঁধছে, বাড়ছে, উকুন বাজছে। আমার এই খোলা জানালার মধ্যে দিয়ে নানা দৃশ্য দেখতে পাই। সব শুদ্ধ বেশ লাগে, কিন্তু এক একটা দেখে ভারী মন বিগড়ে যায়। গাড়ির উপর অসম্ভব ভার চাপিয়ে অসাধ্য রাস্তায় যখন গরুকে কাঠির বাড়ি খোঁচা দিতে থাকে, তখন আমার নিতান্ত অসহ্য বোধ হয়। আজ সকালে
দেখছিলুম একজন মেয়ে তার একটি ছোট উলঙ্গ শীর্ণ কালো ছেলেকে এই খালের জলে নামাতে এসেছে। আজ ভয়ঙ্কর শীত পড়েছে। জলে দাঁড় করিয়ে যখন ছেলেটার গায়ে জল দিচ্ছে, তখন সে করুণ স্বরে কাঁদছে, কাঁপছে, ভয়ানক কাশিতে তার গলা ক্ষণক্ষণ করছে। মেয়েটা হঠাৎ তার গালে এমন একটা চড় মারলে যে আমি আমার ঘর থেকে তার শব্দ স্পষ্ট শুনতে পেলুম। ছেলেটা বেঁকে পড়ে হাঁটুর উপর হাত দিয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। কাশিতে তার কান্না বেঁধে যাচ্ছিল। তারপর ভিজে গায়ে সেই উলঙ্গ কম্পান্বিত ছেলের নড়া ধরে বাড়ির দিকে টেনে নিয়ে গেল। এই ঘটনাটা নিদারুণ পৈশাচিক বলে বোধ হয়। ছেলেটা নিতান্ত ছোট, আমার খোকার বয়সী। এরকম একটা দৃশ্য দেখলে হঠাৎ মানুষের যেন একটা আইডিয়ালের উপর আঘাত লাগে। বিশ্বস্ত চিত্তে চলতে চলতে খুব একটা হোঁচট লাগার মতো ছোট ছেলেরা কি ভয়ানক অসহায়। তাদের প্রতি অবিচার করলে তারা নিরুপায় কাতরতার সঙ্গে কেঁদে নিষ্ঠুর হৃদয়কে আরও বিরক্ত করে তোলে। ভালো করে আপনার নালিশ জানাতেও পারে না। মেয়েরা শীতে সর্বাঙ্গ আচ্ছন্ন করে এসেছে, আর ছেলেটার গায়ে এক টুকরো কাপড় নেই। তার উপরে কাশি, তার উপরে এই ডাকিনীর হাতের মার। বন্ধু, শেষ হলো আমার 20তম ছিন্নপত্র। এই পত্রে রবীন্দ্রনাথ ঠাকুর যাযাবরদের নিয়ে বেদে নিয়ে কথা বলেছেন। আমার এই বেদিনীর কাহিনী যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধু।